ওকে, সো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হলো যে বর্তমানে বাংলাদেশে যে ইন্টারিম গভর্নমেন্ট বা বর্তমানে যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এই সরকার 6 মাস পরে, দ্যাট ইজ টু সে যে অগাস্টের 5 তারিখের পর থেকে ফেব্রুয়ারির 5 তারিখের পরে, সো এই ভিডিওটা বানানো হয়েছে ফেব্রুয়ারির 5 তারিখের পরে। সো এই 6 মাসে এই বর্তমান সরকারের কয়েকটা ভালো দিক এবং কয়েকটা খারাপ দিক যেটার ইমপ্রুভমেন্ট আরও দরকার আমি মনে করি। সো এই ভিডিওটা হচ্ছে আমার ওপিনিয়নের উপরে, আমি আপনাদের ওপিনিয়নও জানতে ইচ্ছুক আছি। সো এটা আমার আইডিয়া থেকে, সো এটাতে জাজমেন্টের আসলে কিছু নাই, তাও আমি আপনাদের ওপিনিয়ন শুনতে ইচ্ছুক। সো আমি মনে করি এট দিস মোমেন্ট আমরা যদি দেখি অভ্যন্তরীণ সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট কার আন্ডারে, ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে, সরি অ্যাবাউট দ্যাট, ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে। সো প্রথম যে জিনিসটা আমি মনে করি এই সরকারের সবথেকে সাকসেসফুল যে জিনিসটা, এটা হলো ইন্টারন্যাশনাল রেকগনিশন। দ্যাট ইজ যে এই সরকারের আন্তর্জাতিক সমর্থন এবং গ্রহণযোগ্যতা আছে। এটা যে কতটুকু ইম্পর্ট্যান্ট, এটা যদি গ্রহণযোগ্যতা না থাকতো তখন আমরা দেশের মানুষ এটা ভালো করে আমরা বুঝতে পারতাম। এই জিনিসটা আমি মনে করি মোস্ট ইম্পর্ট্যান্ট বাংলাদেশের জন্য এই মুহূর্তে, যে আগের সরকার পতনের পরে বর্তমান বাংলাদেশ সরকারের যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে, এবং এটা অ্যাকচুয়ালি পসিবল হয়েছে মোহাম্মদ ইউনূসের মতো একজন মানুষ থাকার কারণে। সো এটা আমি মনে করি বর্তমান সরকারের বিগেস্ট সাকসেস, সবথেকে বড় সফলতা এটাই। 2 নম্বর হচ্ছে ন্যাশনাল ইউনিটি। হ্যাঁ, আমি জানি দেশে অনেক প্রবলেম আছে, উনি এই কমেন্ট করতেছে, সে ওই কমেন্ট করতেছে, বিএনপি শিবিরকে নিয়ে করতেছে, শিবির বিএনপিকে নিয়ে করতেছে, ছাত্র আন্দোলন আরেকজনকে নিয়ে করতেছে, ছাত্র আন্দোলনের মধ্যে অনেক ডিফারেন্ট গ্রুপস আছে, তারপরে ধর্মীয় গ্রুপগুলো আছে, সেকুলার গ্রুপগুলো আছে, লিবারেল গ্রুপগুলো আছে, কনজারভেটিভ আছে, রেডিক্যালস আছে, মডারেট গ্রুপ আছে, সাধারণ মানুষ আছে, চাকরিজীবী আছে, বিভিন্ন ধরনের শিক্ষক, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষ, বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন টাইপের মানুষের বিভিন্ন মতামত আছে আমি জানি, এবং সবাই একমত না, এটা নিয়ে অনেক ঝামেলাও হয়েছে, ভেজালও হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, অনেক ধরনের জিনিস আছে। কিন্তু সব কিছুর পরেও আমি মনে করি দেশে এখনও ন্যাশনাল ইউনিটিটা আছে, যে দেশের সবাই এখনও মোরলেস একসাথে আছে, এবং এই জিনিসটা আমাদের যতটুকু সম্ভব মেনটেন করা উচিত। সো এটাও একটা সাকসেস, কারণ এখন যদি কোনো রাজনৈতিক দল আসতো বা সামরিক বাহিনীও আসতো, তো এখানে এই জিনিসটা অনেক কম হইতো এবং তখন গিয়ে আরও প্রবলেম হইতো। 3 নাম্বার হচ্ছে ইকোনমিক এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। এটা হলো গিয়ে অর্থনৈতিক স্টেবিলিটিটা। আমরা জানি দেশের অবস্থা কী ছিল যখন আগের সরকারের পতন ঘটে। অর্থনৈতিক অবস্থা দেশের ভয়ঙ্কর ছিল, এবং এর পরের কিছু দিন সরকার পতনের পরে কয়েক মাস অর্থনৈতিক অবস্থার কিন্তু অবস্থা খুব একটা ভালো ছিল না। কিন্তু 6 মাস পরে অগাস্ট থেকে ফেব্রুয়ারিতে এসে আমরা ধরে নিতে পারি এখন ইকোনমিক এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বাংলাদেশের অনেক 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 ভালো আগের তুলনায়। হ্যাঁ, এখন অনেক প্রবলেম আছে আমি জানি, বাট ওভারঅল এই স্টেবিলিটিটা এখন অনেক ভালো, এবং ভবিষ্যতে আমি আশা করতে পারি এটা আরও বেটার হবে। সো এটা একটা গ্রেট সাকসেস, এটা দিতেই হবে, কারণ এত অনিশ্চয়তার পরেও যে এই জিনিসটা এখনও মেনটেন করা হইতেছে, এটা গ্রেট। যেমন আমি মনে করি আমাদের রিজার্ভের একটা ভালো উন্নতি হয়েছে, আমাদের এক্সপোর্ট বাড়ছে। সো এইসব কিছু মিলাইলে আমাদের ইকোনমিক স্টেবিলিটিটা এখন আগের তুলনায় অনেক ভালো। 4 নাম্বার 4 হচ্ছে কনস্টিটিউশনাল রিফর্মস। হ্যাঁ, এইটা আমি মনে করি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সাংবিধানিক চেঞ্জেসের জন্য বর্তমান সরকার কাজ করতেছে। সাংবিধানিক চেঞ্জেস যদি আমরা না করি, কনস্টিটিউশনাল রিফর্ম যদি আমরা না আনি, ঘুরে ফিরে যে পার্টি ক্ষমতায় যাক না কেন, এটা এখন বিএনপি হোক, আওয়ামী লীগ আবার যাক, শিবির যাক, জামাত যাক, জাতীয় পার্টি যাক, বা ছাত্র আন্দোলনের কোনো পার্টি যাক, জাতীয় নাগরিক কমিটি যাক, যেটা পলিটিক্যাল পার্টি বানানোর চেষ্টা করতেছে, যেই ক্ষমতায় যাক, কনস্টিটিউশনে চেঞ্জ না আনলে আমাদের একই অবস্থা আগামী 10 বছরের পর আবার হবে। আওয়ামী লীগের জায়গায় হয়তো নতুন কোনো স্বৈরাচার আসবে। সো একই জিনিস হবে। এটার জন্য কনস্টিটিউশনাল চেঞ্জ দরকার, যাতে ভবিষ্যতে এই ধরনের স্বৈরাচার আর আসতে না পারে। সো আমি মনে করি এই সরকার কনস্টিটিউশন রিফর্মের জন্য অনেক কাজ করতেছে, হুইচ ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। 5 নম্বরটা আমি মনে করি রিফর্ম কমিটিজ টেকিং নোট অফ পাবলিক ওপিনিয়ন। হ্যাঁ, সরকার কিছু এই চেঞ্জেসগুলোর জন্য, রিফর্মের জন্য, আইনের রিফর্ম হোক আর কনস্টিটিউশন রিফর্ম হোক, সাংবিধানিক হোক অথবা আইন কানুনের হোক, যে চেঞ্জটা আনার জন্য তারা বেশ কয়েকটা কমিটি করছে, এবং এই কমিটি কিন্তু পাবলিক ওপিনিয়ন নিচ্ছে। এটা এখন মিডিয়ার মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, এবং একটা জিনিস আমি বর্তমান এই কমিটি মেম্বার বা সরকারের সাথে জড়িত বিভিন্ন মানুষের আমি দেখছি যারা সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ, তারা পাবলিক ওপিনিয়ন নেয়, এবং আমি দেখছি যে ওরা অনেক অ্যাপ বানাইছে অনলাইন। মনে করেন নির্বাচন কমিশনে কী চেঞ্জ আনা যেতে পারে, কনস্টিটিউশনে কী চেঞ্জ আনা যেতে পারে,
একটা মনে করেন কোনো একটা ডকুমেন্টস বানাইতে হইলে এই ডিপার্টমেন্টে আগে অনেক ডিস্টার্ব হইতো বা মানুষকে ছাতাইতো, ডিস্টার্ব করতো, এই করতো সেই করতো, হ্যারাসমেন্ট ছিল। এইগুলো কমানোর জন্য কী করা যেতে পারে, এটার জন্য পাবলিক অপিনিয়ন নিচ্ছে জনগণ যাতে তাদের মতামত দিতে পারে, এই জিনিসটা তারা নিশ্চিত করার চেষ্টা করতেছে, যেটা আমি মনে করি ইজ অ্যান ইম্প্রুভমেন্ট। সো এই 5টা জিনিস আমি মনে করি একটা নেট পজিটিভ। সেইং দ্যাট এটার পরেও কিছু ইস্যুস আছে যেটা আমি মনে করি ইজ আ বিগ প্রবলেম অ্যান্ড নিডস টু লুক ইনটু। এবং এটার মধ্যে সব থেকে বড় প্রবলেম আমি মনে করি এখনও যেটা আছে এইটা হলো ল এনফোর্সমেন্ট সিচুয়েশন, আইন শৃঙ্খলতার অবস্থা দেশে। এইটা কিন্তু এখনও ভালো না, ইটস ভেরি ব্যাড। আমাদের দেশে এখন পলিটিক্যাল প্রবলেম এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটি, চুরি, ডাকাতি, রেপস, মার্ডার্স, এগুলো ভয়ঙ্করভাবে বাড়ছে। এগুলার উপরে সরকারের বলতে গেলে কোনো নিয়ন্ত্রণই নেই, আমি বলবো সরাসরি কোনো নিয়ন্ত্রণই নেই। এই জিনিসটা সরকারের দেখতেই হবে। একটা দেশের যদি আইন শৃঙ্খলতা অবস্থা ভালো না থাকে, একটা দেশে যদি এই ধরনের চুরি ডাকাতি থাকে, কোথায় ছিনতাইয়ের ঘটনা ঘটে, রাজনৈতিক ফায়দার জন্য মানুষ মাইরদাঙ্গা করে, ভেজাল করে, এই করে সেই করে, প্রবলেমস ক্রিয়েটেড করে, অন্যান্য ইস্যুস ক্রিয়েটেড হয়, এই জিনিসগুলা যদি সাধারণ মানুষের মধ্যে যদি সিকিউরিটি ফিলিং না থাকে, ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চয়তা যদি না থাকে, এটা আমি মনে করি দেশের জন্য খুবই খারাপ। তারপর হচ্ছে মব জাস্টিস। আমাদের দেশে কথায় মব জাস্টিস। তবে এদের আমি বলে ফেললাম আমি ছাত্র জনতা, নাইলে আমি বলে ফেললাম আমি তৌহিদি জনতা, এই নাম দিয়ে আমি যা খুশি করতে পারতেছি। এই জিনিসটা বন্ধ হতেই হবে। একটা দেশের আইন শৃঙ্খলতা অবস্থা, ল এনফোর্সমেন্ট সিচুয়েশন উন্নত না হইলে এই দেশের এইগুলো আপনি যতটাই উন্নতি করে ফেলেন না কেন কোনো লাভ হবে না। এইটা আমি মনে করি এখনও অনেক ইমপ্রুভমেন্টের প্রয়োজন। 2 নম্বর, পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ইনস্টেবিলিটি। এটাও রিলেটেড এইটার সাথে। নাম্বার 1-এর সাথে ল এনফোর্সমেন্টের সাথে রাজনৈতিক এবং সামাজিক এখনও অনেক অস্থিরতা, অনেক সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতা আমাদের দেশে এখন আছে। এই জিনিসগুলোর জন্য সরকার কিছু কাজ করছে, ঠিক আছে, বাট এটা এখনও ভয়ঙ্করভাবে আমাদের সোসাইটিতে আছে। এই জিনিসগুলো করতে হবে। এর জন্য আমাদের বিভিন্ন দলের সাথে আলোচনা করতে হবে, যেটা লজিক্যাল ডিমান্ড এটা মেনে নিতে হবে, যেটা ইললজিক্যাল ডিমান্ড এইটার একটা সলিউশনে যেতে হবে, এটা বাদ দিতে হবে, বাট সুন্দরভাবে সবাইকে নিয়ে করতে হবে। সোশ্যালভাবে দেখা যেতে পারে, যেমন একটা দেখতে পারে যে কিছু কনজারভেটিভ এলিমেন্ট আছে যারা ধর্মীয়ভাবে হোক বা পলিটিক্যালি হোক তারা একরকম চিন্তা করতেছেন, কিছু লিবারেল বা মডারেট আছেন তারা আরেকভাবে চিন্তা করতেছেন, স্টুডেন্টরা হয়তো একভাবে চিন্তা করতেছে, স্টুডেন্টের মধ্যে ডিফারেন্ট গ্রুপরা ডিফারেন্টভাবে চিন্তা করতেছে, চাকরিজীবীরা একভাবে চিন্তা করতেছেন, সরকারি চাকরি যারা করেন ওনারা একভাবে চিন্তা করতেছেন, আমাদের মনে করেন যারা নিম্ন ইনকামের, যারা লো ইনকামের, যারা অন্য একরকম চিন্তা করতেছেন, মিডিল ইনকামের মানুষ অন্যভাবে চিন্তা করতেছেন, হাই ইনকামের মানুষ অন্যভাবে চিন্তা করতেছেন। সো এগুলো সব কিছু কিন্তু পলিটিক্যাল এবং সোশ্যাল ইনস্টেবিলিটিতে পড়তেছে। সো এই জিনিসগুলো আমাদের উন্নত করা, আমি মনে করি ফিক্স করা খুবই জরুরি। এই জিনিসগুলো কিন্তু এখনো সলভ হয়নি। 3 নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট, নাম্বার 3, এটা হলো নিউট্রালাইজেশন অফ কাউন্টার রেভলিউশনারিজ ফ্রম দ্য গভর্নমেন্ট। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের সরকারে, বর্তমান সরকারে, এটা আমাদের বিউরোক্রেসিতে হোক, আমলাদের মধ্যে হোক, এটা আমাদের পুলিশের মধ্যে হোক, আর্মির মধ্যে হোক, সিকিউরিটি সার্ভিসেসের ডিফারেন্ট ডিপার্টমেন্টে হোক, ইন্টেলিজেন্সে হোক, আমাদের ফরেন এম্বাসিগুলোর মধ্যে হোক, বাংলাদেশের যে এম্বাসিগুলো বিদেশে আছে এগুলোর মধ্যে হোক, আমাদের ব্যাংকিং সেক্টরে হোক, আমাদের জুডিশিয়ারিতে, যেমন আইন শৃঙ্খলতা বলতেছি আপনার, আমাদের আইন বিভাগে হোক, কাউন্টার রেভলিউশনারি যারা জুলাইয়ের রেভলিউশন বা জুলাইয়ের আন্দোলনকে সমর্থন করে নাই বা পার্সোনালি মনে করতেছে জুলাইয়ের রেভলিউশনের কারণে, জুলাই আন্দোলনের কারণে, জুলাই গণ আন্দোলনের কারণে তাদের সমস্যা হচ্ছে, আগের সরকারের সাথে তারা আরও ক্লোজ ছিল, আগের সরকারের আন্ডারে ওরা ঘুষ খাইতে পারছে, সুবিধা নিতে পারছে, বিভিন্ন ধরনের নিতে পারতেছে, এখন পারতেছে না। এই ধরনের এখনও প্রচুর মানুষ সরকারের মধ্যে আছে এবং তারা অ্যাক্টিভলি, আমি আবার বলতেছি, তারা অ্যাক্টিভলি ইচ্ছাকৃতভাবে তারা এই সরকারকে কমজোর দেখাইতে যাচ্ছে, এই সরকারের চেষ্টাগুলোকে নষ্ট করতেছে। এই সরকার যেগুলো চেষ্টা করতেছে আন্দোলনের পক্ষে কিছু করার, তারা এটার এগেনস্টে কাজ করতেছে। এটা আমরা পুলিশে দেখতে পারতেছি। পুলিশ বেসিক্যালি এখন কিছুই করে না, আগে তারা সব কিছু করতে পারতো, এখন কিছুই করতে পারে না। সরকারি কর্মকর্তাদের মধ্যে অনেক আছে যারা আগের সিস্টেমে রয়ে গেছে এখনও, যারা চাচ্ছে না এই চেঞ্জেসগুলো আসুক। এই কাউন্টার রেভলিউশনারি এলিমেন্টসগুলোকে আমাদের নিউট্রালাইজ করতেই হবে, আমাদের সরাইতেই হবে। এইগুলো যদি থাকে গভর্নমেন্টের মধ্যে, এই সরকার যতই চেষ্টা করুক না কেন এখানে কোনো চেঞ্জেস আসবে না। হ্যাঁ, এর মানে আমি বলতেছি না এনিবডি যারা আগে
সরকারি কর্মকর্তা ছিল তাদের সবার পিছনে লেগে যাওয়া, এটা উইচ হান্টিং বলে একটা কথা আছে ইংলিশে, যে কি বলবো, যে বুথ পেতনি সবাইকে আমরা মনে করতেছি এবং সবাইকে আমরা চেঞ্জ করতেছি, এটা আগের সরকার ছিল মানে ইগোকে সরাই দিতে হবে, না এই ধরনের জিনিস আমি বলতেছি না, কারণ এটা করলে দেশে আরও ইনস্টেবিলিটি হবে। কিন্তু যারা সরাসরি আগের সরকারের খারাপ কাজের সাথে জড়িত, বা যারা বর্তমানে বোঝা যাচ্ছে আগের সরকারকে ফিরে আনার জন্য বা বর্তমান সরকারকে উইক করার জন্য বা বর্তমান সরকারের চেঞ্জেসগুলোকে সাপোর্ট করতেছে না, এই ধরনের মানুষগুলোকে অবশ্যই সরাই দিতে হবে। ইফ দিস চেঞ্জেস আর নট মেড, আমি মনে করি না কোনো ধরনের চেঞ্জেস আর পসিবল। সো এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, আপনারা কি মনে করেন আমাকে জানান। আর ইফ ইউ গাইজ লাইক মাই ভিডিও, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ।